আচমকা তর্ক লেগে গেল খাবার টেবিলে শ্বশুর জামাইয়ের। কথা দৌড়ে এলো। সজীবের তীব্র রাগী চোখ দেখে ভরকে গেল সে। মোতালেব সাহেব টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন। বাড়ির মেয়েদের তিনি ভেতরে যেতে বলে জামাইয়ের সাথে কি এমন গোপন কথা সারলেন যার জন্য এত রেগে গেল সজীব। কথার মা মার্জিয়া বেগম কিছু বুঝে পেলেন না। ছেলেটা একটু খেতে বসেছে, লোকটা আবার কি বলল কে জানে। ছেলেটা যে তার মেয়ের জামাই হয় লোকটা কি ভুলে যায়? কথা চলে আসায় মোতালেব সাহেব উঠে চলে গেলেন। মার্জিয়াও ভেতরে চলে গেল। কাজের লোক আর কথার বড় বোন কলিও চলে গেল। অন্যদিকে মুখ করে চেয়ারে বসে রইল সজীব। মধ্যবিত্ত হলেও আত্মসম্মান প্রবল তার। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে রাগ মাথাচাড়া দিয়ে ওঠে তার। চোখ বন্ধ করে আবার খুলে তীব্র রাগ ক্রোধ সংবরণ করল সজীব। কে এলো কে গেল তা দেখার চেষ্টা করল না। খিদেই পেট চোচো করছে, কিন্তু মোতালেব সাহেবের কথা শুনে আর খাবার নামবে না তার। টেবিল ছেড়ে উঠে দাঁড়াতেই হাতে টান অনুভব হলো সজীবের। নীরব প্রাণীটির নীরব চোখের ভাষা বুঝতে অসুবিধা হলো না সজীবের। নরম হাতটা এত শক্ত করে তার হাত ধরে রেখেছে, ছেড়ে যাওয়ার জো নেই। হাতটার দিকে তাকিয়ে থাকলো সজীব। এত অধিকার নিয়ে তাকে ছুঁই, কই তার তো কখনো এই মেয়েকে ছোঁয়ার ইচ্ছে হয় না, কখনো হয় না। কথা চোখের ভাষায় অনুনয় করল টেবিল ছেড়ে ছুলে না যাওয়ার জন্য। সজীব আবার চেয়ারে বসে গেল। নিজের হাতে প্লেটে খাবার নিয়ে দিল কথা। আজ নিজ হাতে রান্না করেছে। এই মানুষটা না খেলে সব বৃথা যাবে, একটু খেয়ে দেখুক, বলুক কথা রান্না খুব ভালো হয়েছে। কথার কান জোড়াক, সেই গম্ভীর কণ্ঠস্বরে ভেসে আসে একটু প্রশংসায়। মন জোড়াক, প্রাণ জোড়াক, কিন্তু এই মানুষটা আজ পর্যন্ত কোনোদিন তার নাম ধরে ডেকেছে কিনা সন্দেহ। নামটাও কি জানে কিনা কে জানে। কথা সজীবের পছন্দের চিংড়ি তুলে দিল পাতে, কষা মাংস। সজীবের সামনে প্লেট বাড়িয়ে দিলেও সজীব তাকালো না, কিংবা খাওয়ার উৎসাহ দেখালো না। অন্যদিকে মুখ করে রাখলো, শান্ত হয়ে বসে থাকলো। কথা বুঝতে পারে এই লোকটা আজ খাবে না, খাবার না পানিও খাবে না এ বাড়ির। কিন্তু লোকটার খিদে পেয়েছে, চেহারায় তা দেখা যাচ্ছে। আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে এই লোকটা কখনোই খাবার মুখে তুলবে না, কখনোই না। কথা তা হতে দিতে পারে না আজ। উজ্জ্বল চেহারাটা ফ্যাকাশে দেখতে তার খারাপ লাগছে। আব্বা কেন এমন সময় ঝগড়া বাঁধালো? হাত ধুয়ে প্লেটে হাত দিল কথা। ভাত মাখাতে লাগলো এক হাতে, অন্য হাতে ধরে রইল সজীবের হাত। ভাত মেখে সজীবের মুখের সামনে দিয়ে তাকালো অন্যদিকে। সজীব উঠে চলে যাওয়ার চেষ্টা করতেই হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরল কথা। চোখ পিটপিট করে ছলছলে চোখ লুকালো। সজীব খেলো কথার হাতে। হাতটাতে দুই ঠোঁট আর জিভের কিঞ্চিত স্পর্শে আটকে উঠল কথা। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিতেই সজীবের ঠোঁটের পাশে লেগে গেল ঝোল ভাত। বিরক্তি নিয়ে তাকালো সজীব। অন্য কিছু হাতের কাছে না পেয়ে গায়ে পড়া ওনার আঁচল নিয়ে মুখটা মুছে দিল কথা। অনুতাপ নিয়ে তাকালো। সজীবের চোখ জোড়া স্বাভাবিক হয়ে আসলে বাড়িয়ে দিল আরেক লোকমা ভাত। খিদের চোটে খেলো সজীব, শান্তি পেল কথা। এবার সে নিশ্চিন্তে থাকবে। খাওয়া শেষে পানি খেয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল সজীব। এক মুহূর্তও দাঁড়ালো না, তাকালো না পেছনে। মোতালেব সাহেব চেঁচালেন বাড়ি কাঁপিয়ে, কেমন বেয়াদব ছেলে! আমার বাড়ি জামাই হয়ে সে নাকি বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাবে। আমার কোম্পানি চাকরি করলে নাকি তার মান সম্মান ধুয়ে যাবে। বেয়াদব ছেলে! এই মোতালেব শেখকে চেনে নি তাই এমন কথা বলতে পারলো। আমার মেয়ের জামাই করে কি আমি ঠেকাই পড়েছি? কথার বড় বোনের স্বামী সুমন শ্বশুরকে শান্ত করাতে পারল না। বড়লোক বাপের ছেলে, কিন্তু না জানিয়ে বিয়ে করে ফেলায় বাপ বাড়িতে আর জায়গা দেয়নি তাকে। মেয়ের মুখের দিকে তাকিয়ে মোতালেব সাহেব মেয়ের জামাইকে কোম্পানির ম্যানেজারিং পদে রাখেন। তার কথার ভাজে ভাজে অহংকার, যেন কোম্পানিটা তার বাপের। সজীবকে দাপট দেখিয়ে কথা বলেও শান্তি পায় না সে। সজীব সবসময় তাকে খুব নিপুণভাবে এড়িয়ে চলে, যেন চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। সুমন মনে করে বোবা বউয়ের বাতাস লেগে সজীবও বোবা হয়ে গেছে। কথা মায়ের রুমে চলে গেল দৌড়ে। বাবার চেঁচামেচি কানে এসেছে। মায়ের হাতে জোরে চিমটি বসিয়ে দৌড়ে চলে গেল কথা। মার্জিয়া হাত ডলতে ডলতে বললেন, জামাইকে কিছু বলতে পারে না, রাগ দেখাবে আমার উপর। তোর বাপকে গিয়ে মার না চিমটি। কি হয়েছে মা? দেখলি কিভাবে চিমটি মেরে চলে গেল ভুবনী। আরও প্রশ্রয় দাও তাকে, মাথার ওপর তুলে রাখো। চিমটি দেবে না, আদর দেবে। রাত 11টা ছুঁই ছুঁই। ইজেলের ক্যানভাসে আঁকা অর্ধেক ছবিটার দিকে বড় ব্রাশের কালো রং ঘষে দিল কথা। এই লোকটার ছবি সে কেন আঁকবে, কেন আঁকে? যার জন্য এত কিছু করে সে একবার ফিরেও দেখে না সেসব। কেমন আনমনা আনমনা। আজ কি কোনো বন্ধুর বাসায় থেকে আসবে, নাকি আসবে কথার কাছে? আজ তো দুপুরে এসেছিল,
তার মানে রাতেও আসবে। 11টার পর আর জাগতে পারে না কথা, বিছানায় ঢলে পড়ে। 11:30টার দিকে বাড়ি ফিরে সজীব। টিভি দেখা সুমন বলল, বেকার সাহেবের ঘোরাঘুরি কি শেষ? আজ কোনো বন্ধু জায়গা দিল না? সজীবের হাঁটার ধরন দেখে মনে হলো না সে সুমনের কথা শুনেছে কিংবা গায়ে মেখেছে। সুমন বুঝে গেল সজীব তাকে খুব সুনিপুণভাবে এড়িয়ে চলছে। সুমনের তীব্র আক্রোশ ফেটে পড়ল যেন। সে বিড়বিড় করল, ফকিরের বাচ্চা। দোতলা থেকে ধপ করে ফুলের টব পড়ে গেল নিচে। মাটিতে মাখামাখি হলো মেঝে। কে ছুঁড়ে মারলো কেউ দেখল না। সুমন ভয়ে আঁতকে উঠল। দরজা ঠেলে রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেল সজীব। এত বড় বাড়ি, এত আবিচ্ছাদ্য, কোনো কিছু টানে না তাকে। বিছানার উপর দলা হয়ে পড়ে ঘুমানো মেয়েটিকেও দেখল না সজীব। কথার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল প্রাণপুরুষ এসেছেন। সে চট করে উঠে টেবিলে রাখা ভাতের প্লেট বাটি দিয়ে ছোট্ট টেবিলটা সাজিয়ে ফেলল। সজীব ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছে নিল। কথা ঘুমিয়ে পড়ল আবার। সজীব খেয়ে শুয়ে পড়ল। কথাকে টেঙ্গিয়ে ল্যাম্প বন্ধ করল। ভোরবেলায় ফজরের আজান ভেসে আসলো। কথার ঘুম ভাঙে ঠিক তখনই। নড়াচড়া করতে গিয়ে বাধা পেল কথা। নিজের উদরের উপর ভার ভার অনুভব হতেই থমকে গেল কথা। শ্বাসরোধ হয়ে এলো, নিঃশ্বাস ঘন হয়ে এলো। লোকটা আর ঘুমানোর জায়গা পেল না। একেবারে গায়ের উপর সরাতেই চেয়েও পারল না কথা। সজীবের গায়ে হাত দিতে গিয়েও আটকে গেল সে। নড়াচড়া করতে লাগলো সে সামান্য সামান্য। তার সাথে সাথে সজীবও নড়ল। চোখ কষলে কথাকে আরো শক্ত করে আগলে ধরে রাখলো। কথা এবার সজীবের মাথা সরাতে গেল। সজীব চট করে উঠে বসলো। ঘুম ঘুম চোখ খুলতেই কথাকে দেখলো। নিজে কোথায় তা দেখে চোখ আরো বড় হলো তার। চট করে সরে পড়ল সে। বিস্ময়ে তাকালো কথার দিকে। লজ্জায় মাটির নিচে ঢুকতে ইচ্ছে হলো কথার। বিছানা থেকে নেমে গেল সে তাড়াতাড়ি। গায়ে ওড়না রেখে রুম থেকে বের হয়ে গেল। ওড়নাটা রয়ে গেল সজীবের হাতে। ওড়নাটার দিকে অপলক তাকিয়ে রইল সে। রুম থেকে বেরোতেই দেয়াল চেপে দাঁড়িয়ে থাকা কথাকে দেখলো। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে কথা। সজীব ওড়নাটা কথার দিকে ছুঁড়ে মারল। তারপর আবার রুমে চলে এলো। সজীব বাইরে চলে যাবে। কথা তাই মাকে ঘুম থেকে তাড়াতাড়ি টেনে তুলল। মার্জিয়া ফজরের নামাজটা পড়ে মাত্রই শুয়েছেন। কথা টানাটানিতে থাকতে পারল না। উহ উহ শব্দ বের করে হাত নাড়িয়ে মাকে বোঝালো তার বর বাইরে চলে যাবে ব্রেকফাস্ট করে দিতে। মার্জিয়া বিরক্ত দেখালো, তোর জামাইয়ের জন্য তুই ব্রেকফাস্ট বানানো শিখ। কোনো কাজ কাম না করে বাদর বানিয়েছি দুইটাকেই, অকর্মক। কথা মুখ কালো করে ফেলল। হাই তুলতে তুলতে কলিয়ে আসলো। মায়ের কথা শুনে বুঝে ফেলল যা বোঝার। ব্যঙ্গ করে বলল, তার বরের জন্য তাকে রান্না করতে বলো মা। তুমি কেন করছো? কথা বলতে পারে না মানে এই না যে রান্নাও করতে পারবে না। তুই কোন রান্না করে উল্টায় দিচ্ছিস যে ওকে কথা শোনাচ্ছিস? কথা, তোর বর কি খাবে দেখি তাড়াতাড়ি বলে যা। তার তো আবার যেমন তেমন খাবার মুখে রোচে না। কথা মায়ের পিছু পিছু দৌড়ে গেল। ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এলো রুমে। মসজিদ থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছিল সজীব। এই অগোছালো ছেলেটা অগোছালো ভাবেই ঘুমায়। কথা নাস্তা টেবিলে রাখলো। এখন সজীবকে তুলবে কি করে? ধীরে ধীরে হাত বাড়িয়ে সজীবের পিঠে হাত রাখতেই উঠে গেল সজীব। চমকে গেল কথা। ইশারায় দেখিয়ে দিল টেবিলে রাখা ব্রেকফাস্ট। সজীব তার দিকে একবার তাকিয়ে ব্রেকফাস্টের দিকে তাকালো। গায়ের আড়মোড়া ভেঙে বসে থাকলো। কথার রাগ লাগলো। সব ঠান্ডা হয়ে যাচ্ছে না? নাস্তার প্লেট নিয়ে গিয়ে সজীবের হাতে ধরিয়ে দিল কথা। ঠেলে ঠেলে খাওয়াতে হয় এই ছেলেকে। তার মাকে নিশ্চয়ই ভীষণ জ্বালাতো, এখন বউকে জ্বালায়। চুপচাপ খেলো সজীব। বোবা বউ খেলো কিনা জিজ্ঞেসও করলো না। কথার সামনে এলেই এই লোক কথার মতো বোবা হয়ে যায় কেন? কথার ভীষণ খারাপ লাগলো। তার সামনে এলেই আনমনে থাকে এই ছেলে। মাথার এক ঝাঁক চুলগুলো কাটার নামগন্ধ নেই। গালে খোঁচা দাড়িগুলোও লম্বা হয়ে যাচ্ছে। রোদে রোদে হেঁটে হেঁটে গায়ের উজ্জ্বল রংটা ফ্যাকাশে হয়ে গেছে। কথার চিৎকার করে বলতে ইচ্ছে হয়, এই মশাই আপনি এমন কেন? কেন কেন কেন? কিন্তু উপরওয়ালা সে ক্ষমতা দেয়নি কথাকে। আর যাকে দিয়েছে সে ইচ্ছে করে কথার সাথে কথা বলে না। নাকি কথা কথা বলতে জানে না তাই সেও কথার সাথে কথা বলে না। কথা বোবা বলে কথা বলতে ইচ্ছে হয় না। নানান রকম ভাবনায় সে জুড়ে বসে কথার ছোট্ট মনে। এই ছেলের জন্য রোজ রোজ কত লাল নীল স্বপ্নের জাল বুনে সে। ক্যানভাসে কত রঙিন ছবি আঁকে। ছেলেটা না দেখে না ছই। ব্রেকফাস্ট খেয়ে সোজা নিচে নেমে গেল সজীব। টুং করে ফোনের মেসেজ টোন বেজে উঠল। তাতে লেখা, আবার কখন আসবেন আপনি?
সজীব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। বের হওয়ার আগেই মোতালেব শেখ আটকালো সজীবকে। এই ছেলে, সোজা বাসায় ফিরবে আজ। আমাকে বারবার ফোন দিতে না হয় যেন। আমার মেয়েকে যতদিন গড়ে তুলতে পারবে না ততদিন এ বাড়িতে থাকবে তুমি। তোমার মায়ের হসপিটালের ক্লিনিক খরচ আমি অ্যাডভান্স পে করে দিয়েছি। সোজা হয়ে দাঁড়ালো সজীব। মোতালেব শেখের পেছনে এসে দাঁড়ালো সুমন। সজীব সুমনের দিকে তাকালো, পেছনে 2 হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সোজা সাপটা বলল, আমার টিউশনই আছে সকাল সন্ধ্যা রাতে, মাকেও দেখতে যেতে হবে, সব মিলিয়ে অনেক রাত হবে। আমি বাসায় চলে যাব, এখানে আসবো না, মাফ করবেন। তুমি আবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করাবে? আবার এই মোতালেব শেখের মেয়ের জামাই তুমি, ভুলে যেও না। আপনাকে বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। টিউশনি আমি আমার হাত খরচ চালানোর জন্য করাই, পড়াতে ভালো লাগে। আপনার মেয়ের জামাই হয়ে টিউশনি করাতে পারবো না, এটা কোথাও লেখা নেই। লেখা আছে চুক্তিপত্রে স্পষ্ট লেখা আছে, তোমাকে তোমার স্ত্রীর প্রতি সব দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে, তাকে সময় দিতে হবে, আর 10টা দম্পতির মতো হতে হবে তোমাদের। কিন্তু তুমি ইচ্ছে হলে আমার মেয়েকে দেখা দাও, ইচ্ছে না হলে দাও না, ইচ্ছে হলে আসো, ইচ্ছে না হলে আসো না। আজ পর্যন্ত আমার মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে নিয়ে গেছো তুমি? কক্সবাজার টিকিট কেটে দিয়েছি, তুমি কোথায় নিখোঁজ হয়ে গেছিলে, ভালো করে দুটো কথা বলতেও দেখিনি তার সাথে। আপনার মেয়ে কথা বলতে জানলেই তো কথা বলবো। কাটা গায়ে নুনের ছিটা দিল যেন সজীব। তেজি গলায় হুঙ্কার ছাড়লেন মোতালেব শেখ। আমার মেয়ে কথা বলতে জানে না, তাই আমি তোমার মতো গর্দবের সাথে বিয়ে দিয়েছি। তোমার মায়ের অপারেশনের টাকা থেকে শুরু সম্পূর্ণ চিকিৎসা খরচ চালাচ্ছি, সব করছি। তারপরে তুমি আমার মেয়ের দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলো কোন সাহসে? আপনি অযথা কথা পেঁচিয়ে ফেলেন। আমি শুধু বলেছি আপনার মেয়ের সাথে কিসের কথা বলবো আমি, সে প্রশ্ন করলেই তো উত্তর দেবো আমি, কিংবা আমি কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেবে। আপনি যা বলতে চাইছেন তা হচ্ছে আমি একা একাই বকবক করবো আপনার মেয়ের সাথে। মোতালেবের কথাই পারে না এই ছেলের সাথে। এত ঘাটতেরা ছেলেকে শেষ পর্যন্ত মেয়ের মনে ধরলো, আর ছেলে পেল না। কিসের কমতি তার মেয়ের? কথা বলতে না জানা, প্রতিবন্ধীদের কথা শেখানো, স্কুলে পড়িয়ে ভালো টাকা ইনকাম করে তার মেয়ে। তাছাড়া কত সুন্দর ছবি আঁকে, ছবি বিক্রি করেও ভালো টাকা কামায়। পুতুলের মতো মেয়েটির রূপের কি কমতি আছে? আল্লাহ কেন যে কথা বলতে পারার গুণটা দিল না তার মেয়েকে? দিলে এমন একটা ঘাটতেরা ছোট লোকের বাচ্চাকে সহ্য করতে হতো না। সজীব চলেই যাচ্ছিল, মোতালেব সাহেব আটকালেন। তুমি টিউশনি করাতে যাবে না। তাহলে টিউশনি থেকে আমি যত টাকা পাই তত টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দেবেন। সারাদিন আপনার বড় মেয়ের জামাইয়ের মতো সোফায় বসে পায়ের উপর পা তুলে টিভি দেখব। আর হ্যাঁ, সোফাও খালি রাখতে বলবেন। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মতো কেন হতে চাস রে? ছোট লোকের বাচ্চাকে ব্যবহারেই তা প্রমাণ করে দিচ্ছে। যাই হোক, আপনার মতো হতে কেন চাইবো আমি? ফাইলপত্র ঘেটে নিজেকে তো আর ম্যানেজার প্রমাণ করতে যাচ্ছি না। ঠিক আছে, কত টাকা পাও তুমি টিউশনি করে? কত টাকা? সুমন আটকাতে চাইল। বসে বসে কেন বেতন খাবে সজীব? সে তো আদরের জামাই, তাকে তো খাওয়ায় না। সজীব বলল, বর্তমানে আমার রানিং যতগুলো টিউশনি আছে সবগুলো মিলে আমি পাই 12,000 টাকা। 12,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন, আমি আর টিউশনি করবো না। সকাল সন্ধ্যা রাত মিলে তুমি টিউশনি করে মাত্র 12,000 টাকা পাও? ফাইলপত্রর গন্ধ শুকে শুকে পাই না, পরিশ্রম করেই পাই। ফাইলপত্রের গন্ধ শুকতে জানলে আপনার বড় মেয়ের জামাইয়ের মতো পয়সাওয়ালা হতে পারতাম। সুমন আর পারল না, সোফায় গিয়ে বসে পড়ল। এই বেয়াদব ছেলেটা কথায় কথায় তাকে পচায়, কথায় কথায় তাকে হেয় করে, অথচ নিজে একটা ছোট লোকের বাচ্চা। আর এই বুড়ো শ্বশুর কেন এই বদকে তেল মেখে মেখে রাখে? বুবনিটাও আর ছেলে পাইল না। সজীব আবার বের হতেই যাচ্ছিল, মোতালেব শেখ আটকালো। এখন কোথায় যাচ্ছ? মায়ের কাছে। দুপুরে ফিরবে। তোমার মাকে সেখানে ভালো ভালো খেতে দিচ্ছে। মাকে নিয়ে চিন্তার কিছুই নেই, অপারেশনের ডেট সামনে মাসে। আর হ্যাঁ, ফোন দিলে ফোন তুলবে। সজীব চলে গেল। হাওমাও করে কেঁদে কেঁদে ঘরের দিকে দৌড়ে যাওয়া মেয়ের পিছু পিছু মার্জিয়াও দৌড়ায়। মেয়েকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখে সান্ত্বনা দেয়। তোর বর তো কথায় কথায় ওসব বলেছি, এই জন্য কাঁদতে হয়। তোর সাথে কি কখনো খারাপ কথা বলেছে আজ পর্যন্ত? কথা কেঁদেই গেল। সে কথা বলতে পারে না, তাই উনিও কথা বলে না। কথা কেন ভাষাহীন, কেন বাকহীন? নিজেকে অসহায় মনে হয় মাঝে মাঝে। তার সব থেকেও যেন সব নেই। কথার কান্নার আওয়াজ শুনে মোতালেব শেখ হাঁক ছাড়লেন দরজার বাইরে দাঁড়িয়ে। এইসব সামান্য ব্যাপার নিয়ে তোমার মেয়েকে কাঁদতে বারণ করো মার্জিয়া। ছোট লোকদের কথা কানে নিতে নেই। আরো জোরে কেঁদে উঠল কথা। তার বরকে ছোট লোক বলে বাবা কথায় কথায়। কথার আরো জোরে কান্না দেখে মার্জিয়া রুম থেকে বের হয়। মোতালেব শেখকে বলে, ছোট লোক হলে বিয়ে দিয়েছেন কেন সেই ছেলের সাথে? সব দোষ তো আপনার। মেয়ের পছন্দের ছেলের সাথেই তো বিয়ে দিলেন,
আবার ছোট লোক ডাকেন কেন? সে কি যেচে আপনার কাছে এসেছিল? আপনি নিজে গিয়েছেন তার কাছে। তার দুর্বলতাকে কেন্দ্র করে আপনি তাকে মেয়ের জামাই করেছেন। তো কি হয়েছে? তাকে তো বলেছি আমার কোম্পানিতে চাকরি করো, ভালো পয়সা পাবে, মেয়ের জামাই হওয়ায় সে আরও সুবিধা পাবে। কিন্তু না, সে করবে না চাকরি আমার কোম্পানি বলে। আমার পয়সা খাবে না। আমিও বলে দিয়েছি আমার মেয়েকে এমন বাড়িতে রাখতে হবে, নইলে এখানেই থাকতে হবে তাকে। দেখি কোথায় চাকরি পায় সে। আমার কোম্পানিতে চাকরি না করে যায় কোথায় সে? মার্জিয়া আর কিছু বলল না। জানি না সে এর শেষটা কোথায় যাবে। সুজিবকে জোর করে সিগারেট ধরিয়ে দিল তার বন্ধুরা। তোর টিউশনিগুলো দিয়ে আমাদের মহান কাজ করলি মামা। নে আমাদের পক্ষ থেকে তোর ট্রিট। এসব আমার দ্বারা হবে না দোস্ত। আম্মা এসব থেকে দূরে থাকতে বলেছে আমায়। আম্মার মতে আব্বার অকাল মৃত্যুর কারণে এই সিগারেট। তুই একটা জিনিস মামা, তোর মতো শ্বশুরবাড়ি পাওয়ার জন্য আমরা কি করতে পারি সেটা বল। বউ পাইলি, ভালো শাশুড়ি পাইলি, আর মাসে মাসে বেতনও পাবি, মায়ের চিকিৎসাও ফ্রি ফ্রি। সুজিব কানেই নিল না সেসব কথা। শৌকতের হাত থেকে সিগারেট নিয়ে ঠোঁটে তুলে বলল, ঠোঁট পুড়ালে কি নিজেকে বিচ্ছিরি দেখায়? যদি দেখায় তাহলে খেতে হবে। আম্মার কাছ থেকে মাফ চেয়ে নেব। বিচ্ছিরি দেখানোর জন্য সিগারেট খাচ্ছিস? ঠোঁট পুড়লে কি তোকে বিচ্ছিরি দেখাবে? আশ্চর্য কথা বলছিস মামা। তনিমার কথায় কোনো ভাবান্তর দেখা গেল না সজীবের মধ্যে। নিজেকে বিচ্ছিরিভাবে উপস্থাপন করতে পারলেই তার শান্তি। সে জানে দূরে পার্ক করা গাড়িটা থেকে একদৃষ্টে তার দিকে তাকিয়ে থাকা মেয়েটি তার বিচ্ছিরি রূপ আর স্বভাবের মাঝেও মুগ্ধতা খুঁজে পায়। তার এই বিচ্ছিরি সেজে থাকার কারণটা ভালোভাবে উপলব্ধি করে। তারপরও নিজেকে মেয়েটার সামনে বিচ্ছিরিভাবে উপস্থাপন করতে ভালো লাগে সজীবের। হয়তো কোনো একদিন বিরক্তিতে তিতিয়ে উঠে বলবে, দূরে যান দূরে যান। ম্যাডাম, স্কুলে কি যাবেন না? কথা মাথা নাড়ালো, ইশারায় বুঝিয়ে দিল সোজা ঘরে ফিরবে, কোথাও যাবে না। আর ছেলেটা ইচ্ছে করেই তার কাছ থেকে দূরে দূরে থাকে। ইচ্ছে করেই সিগারেটে ঠোঁট পুরায়, ইচ্ছে করেই কথাকে দূরে ঠোলে, ইচ্ছে করেই নিজেকে কথার অযোগ্য প্রমাণ করার চেষ্টা করে। ইচ্ছে করেই ড্রাইভার গাড়ি ঘুরালো, আবার কথা চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল গাড়ির সিটে। ভাবে, আড্ডা মহলে সিগারেটের ধোঁয়া ছাড়া ছেলেটার পোড়া ঠোঁটেও নেশা থাকে, মুগ্ধতা থাকে। এলোমেলো চুলেই দেখতে থাকে ভীষণ ভালো লাগে। জোড়া তালি দেওয়া স্যান্ডেলেই সবচেয়ে স্মার্ট দেখায় ছেলেটাকে। বোতাম ছেঁড়া শার্ট পরা ছেলেটার বুকের দিকে চোখ যেতেই যেন এলোমেলো হয় কথার মনোমস্তিষ্ক। আনমনা চাহনিটাই ভীষণ মন কাড়ে। খ্যাক করে গলা পরিষ্কার করার শব্দটা কানে এলেও বুকে তোলপাড় শুরু হয়। মাঝরাতে ছেলেটার নিঃশ্বাসের শব্দ তার নির্ঘুম রাতের কারণ হয়। তার এই চুপ কথার গল্প ইশারায় ইশারায় শোনানোর জন্য সে বসে থাকে। কিন্তু গল্প শোনার মানুষটা সুনিপুণভাবে বাকিদের মতো তাকে এড়িয়ে চলে। কেন? কথা বাক প্রতিবন্ধী বলে? কথা বলতে জানে না বলে? নাকি সজীব তার ইশারা বুঝে না বলে? নতুন একজোড়া কালো বেল্টের 2 ফিতার স্যান্ডেল কিনেছে কথা। দুটি শার্ট, দুটোই কালো। তার মতে কালো শার্টেই তার বরকে বেশি সুন্দর দেখায়। অনেক আগের কেনা, ভয়ে ভয়ে দেয়নি। কিন্তু এখন লোকটার স্যান্ডেলের বাজে অবস্থা, অনেক পুরনো হয়ে গিয়েছে। গায়ের শার্ট 3টা উলট পালট করে পরে। দরজার বাইরে জুতো খুলে রাখার জায়গায় জুতো জোড়া রাখলো কথা। বিছানার ওপর মেলে রাখলো শার্ট দুটো। এসেই দেখলে পরবে। দুপুরে খেতে আসেনি, রাতে আবার বাবার সাথে ঝগড়া লাগবে। মাগরিবের আগে ফিরল সজীব। বাড়ির কাজের মহিলা সুজাতা দরজা খুলে দিল। ভাইজান, গোসল করলেন কই? দুপুরে খাইলেন? আমার বাসায়। সোজা উপরে চলে গেল। মোতালেব শেখ দেখেও কিছু বলল না। দরজার কাছে নতুন জুতো দেখে বাইরে দাঁড়িয়ে থাকলো সজীব। ঘরে আবার কে ঢুকলো? দরজা হালকা করে লাগানো। দরজা ঠেলে ঢুকলো না সজীব। কে ঘরে ঢুকলো? বের হচ্ছে না কেন? মেজাজ বিগড়ে উঠতে লাগলো সজীবের। তারপরেও ঘরে ঢুকলো না সে। গলা খাকারি দিল। দৌড়ে এসে দরজাটা একেবারে খুলে দিল কথা। নিচে জুতো জোড়া দেখিয়ে দিল ইশারায়। সজীব সোজা রুমে ঢুকে পড়ল। বিছানার ওপর রাখা কালো শার্ট দেখে ভ্রু কুঞ্চন হলো। মুখ ধুয়ে এসে পরনের শার্ট বদলে অন্য শার্ট পরে নিল। বিছানার ওপর শার্ট দুটো পরে থাকলো। আড়ালে দাঁড়িয়ে ফুপিয়ে উঠল কথা। সে কত পছন্দ করে শার্ট দুটো কিনেছে, পরবে না? রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ল কথা। সজীব খেলো কি খেলো না দেখল না। মা খাওয়াবে। সজীব এসে বিছানায় ঘুমন্ত মেয়েটাকে দেখল। একবার তাকিয়ে আর তাকালো না। না দেখার জন্য ঘরের লাইট নিভিয়ে দিল, শুয়ে পড়ল। মাঝরাতে ঘুম ভাঙল কথার। খিদে পেয়েছে।
ঘরের লাইট জ্বালাতেই বালিশের নিচে হাত রেখে ঘুমানো ছেলেটাকে দেখে হাসি ফুটল মুখে। গায়ে সেই কালো শার্ট তার কেনা, তার টাকায় কিনেছে সে। কি সুন্দর লাগছে ছেলেটাকে। কথা ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দিল ছেলেটার কান। ছেলেটার অজান্তে থাই গ্লাস সরাতেই ঘরে উড়ে উড়ে ঢুকে পড়ল রং বেরঙের একটি প্রজাপতি। হাত বাড়িয়ে দিল কথা। তার ঘরে কেন প্রজাপতির প্রবেশ হঠাৎ? প্রজাপতি উড়ে এসে বসলো কথার হাতের উপর, আবার উড়ে চলে গেল। প্রজাপতির পেছন পেছন দৌড়ালো কথা। তখনই দরজা ঠেলে রুমে ঢুকলো সজীব। মুখের ভাবভঙ্গি দেখে কিছু বোঝার উপায় নেই। কথা সজীবকে উপেক্ষা করে প্রজাপতিটি ধরার জন্য দৌড়ালো। মুখ দিয়ে উ উ শব্দ বের হলো। ঘাড় ঘুরিয়ে তাকালো সজীব। প্রজাপতিকে হাতের উপর বসানোর জন্য যেন লড়াই করছে কথা। পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দেয়ালে বসা প্রজাপতিটাকে হাতে বসানোর জন্য তুমুল যুদ্ধ। সজীব হাতের শার্টটি খাটে রাখলো, এগিয়ে গেল। লম্বা হাওয়ায় পায়ের আঙ্গুলে ভর দিতে হলো না। দেয়ালে হাত লাগাতেই প্রজাপতিটি উঠে আসলো তার হাতে। খুশিতে হাততালি দিয়ে উঠল কথা। মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হলো। সজীবের দিকে চোখ পড়তেই হাসি থেমে গেল কথার। সে চোখ নামালো না, সজীব নামালো। হাতটা বাড়িয়ে দিল কথার দিকে। কথা চেয়ে রইল প্রজাপতি হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। চট করে মাথায় খেলে গেল খুব সুন্দর একটি দৃশ্য। চোখ বন্ধ করে ভাবতে লাগলো, মগজে ঢুকিয়ে নিতে লাগলো কিভাবে ক্যানভাসে ফুটিয়ে তুলবে সেই দৃশ্য। কথার কোনো নড়াচড়া না দেখে আবার চোখ তুলল সজীব। আশ্চর্য, চোখ বন্ধ কেন এই মেয়ের? কেমন কেমন যেন মেয়েটা। কথা বলতে না পারা মেয়েগুলো আসলেই কি কেমন কেমন হয়? চোখ খুলল কথা। সজীবের হাতটার দিকে ঝুঁকে পড়ল। গরম নিঃশ্বাস পড়ল সজীবের হাতের উপর। হাত নাড়তেই প্রজাপতি উড়ে গেল। কথা মুখ নামিয়ে সজীবের হাতের তালু ছুঁতেই আচমকা হাত নামিয়ে ফেলল সজীব। ছল ছলে চোখে তাকালো কথা। হাতের তালু শার্টে ডলে ফেলল সজীব। সোজা হয়ে বের হয়ে গেল। এক মুহূর্তও দাঁড়ালো না, পিছু পিছু ছুটল কথা। রাগ করে ফেলল, আর আসবে না। মোতালেব শেখ বসে রয়েছেন সোফায়, মুখের ওপর জার্নাল ধরা। সিঁড়ি বেয়ে নেমে আসা সজীবকে দেখলো আর চোখে। সজীব কোনো উত্তর দিল না। মোতালেব শেখ এবার জোরে আওয়াজ করে বলল, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আমার নাম উচ্চারণ করেনি তাই বুঝতে পারিনি। খেয়েছি। এখন কোথায় যাচ্ছ? বাইরে, বন্ধুদের কাছে। মায়ের কাছেও যাব। তাকে নিয়ে কোথাও ঘুরে এসো। কোথায় যেতে চাও? কোথাও না। তাহলে বাড়ির বাইরে পা রাখবে না তুমি। আমি যা বলবো তাই হবে। আপনি আমায় কিনে দেননি। আপনি আমার জন্য কিছুই করছেন না, সব আপনার মেয়ের জন্য করছেন। মায়ের অপারেশনের টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত যা করছেন সবটা আপনার মেয়ের জন্য। আমি আপনার টাকায় খাচ্ছিও না, পড়ছিও না। বারবার এক কথা বলে কি প্রমাণ করতে চাও তুমি? যে টাকা দিয়ে কিনে আমি আমার মেয়েকে জামাই দিয়েছি? বিয়ে করার আগে তো তুমি বলনি যে আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানতে তোমার অসুবিধা হবে, বলেছো? স্ত্রী মানি না এটা কখনো বলেছি? আবার শুরু শ্বশুর জামাইয়ের ঝগড়া। কলি আর সুমন আসলো, মহাবিরক্ত দুজনের চোখে মুখে। কলি মোতালেব শেখকে বলল, বাবা, তোমার ছোট মেয়েকে পাঠিয়ে দাও শ্বশুরবাড়ি। রোজ রোজ এসব একদম ভালো লাগে না। একদম চুপ। আগে নিজে গিয়ে দেখাও, তারপর ছোট বোনকে বলো। চোখ ভিজে গেল কলির। বাবা তাকে এভাবে বলল, তাও আবার একটা ছোট লোকের সামনে। রাগে দুঃখে ফেটে পড়ল কলি। চলে গেল কেঁদে। উপর থেকে চেয়ে রইল কথা। পেছনে হাত দিয়ে দাঁড়ানো সজীব মুখ খুলল। আর কিছু বলবেন? আমাকে বেরোতে হবে। কোথাও যাবে না তুমি। কথাকে গিয়ে স্কুলে দিয়ে এসো। আমার দ্বারা হবে না মিস্টার শেখ। কেন হবে না? লজ্জায় মাথা খারাপ যাবে? কেউ দেখে ফেললে বুবা বউয়ের জামাই বলবে। অযথা কথা বাড়াচ্ছেন আপনি। আমি গাড়ি ড্রাইভ করতে পারি না। আপনার মেয়েকে ড্রাইভার নিয়ে যাবে। গাড়ি চালাবি কি করে? গাড়িতে উঠে বসেছিস কখনো? সুমন, তুই তুকারি করবে না। ও তোমার মতো এ বাড়ির জামাই। তোমার যতটুকু অধিকার আছে এই বাড়ির ওপর, ততটা তারও। ওকে সম্মান দিয়ে কথা বলবে। অপমান বোধ করলো সুমন, মাথা নামিয়ে রাখলো। সজীব কিছুই বলল না। মোতালেব শেখ সজীবকে বলল, তোমাকে আমি পুলিশে দিব। চুক্তিপত্রের বিপক্ষে কাজ করছো তুমি। দিতে পারেন, সমস্যা নেই। মোতালেব সাহেব হাঁ করে দাঁড়িয়ে থাকলেন। কথাও এমন রুক্ষ নির্ভয় কঠোর মানুষকে প্রথম দেখায় এত কোমল মনে হয়েছিল কেন? মনে ধরেছিল কেন? সজীব চলে গেল। রাগে আক্রোশে বাড়ি কাঁপিয়ে গর্জন করলেন মোতালেব শেখ, মেয়ে নিয়ে নিব আমি, রাখবো না এই ছেলের কাছে। ডিভোর্স পেপার রেডি করবো আমি। ছি ছি, এসব কেমন কথা? সিঁড়ি বেয়ে নেমে এলো কথা। মার্জিয়া কথাকে দেখে মাথায় হাত দিলেন। মেয়েটার সামনে আর কোনো কথা বলতে পেল না লোকটা। প্রচণ্ড ভয় পাওয়ায় বাবার কাছে গিয়ে দাঁড়ালো কথা। গাল ভিজে আছে, চোখের লম্বা পাতা ভিজে ভাগ হয়ে গেছে,
মোতালেব সাহেবের কাছে গিয়ে ভয়ে ভয়ে দাঁড়ালো কথা, হাতের ওপর জোরে চিমটি বসালো, ফুপিয়ে উঠে। মোতালেব শেখ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকলো মেয়ের দিকে। হাতে জ্বলুনি হলেও কিছু বললেন না তিনি। শেষমেশ যখন কথা ছাড়লো না, হাত নেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে চর বসালো কান বরাবর। মার্জিয়া আতকে উঠে এসে ধরল কথাকে, আওয়াজ করে কেঁদে উঠল কথা। মোতালেব শেখ বের হয়ে গেলেন বাড়ি থেকে। যাওয়ার আগে বলে গেলেন, এবার আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিব আমি তোমায়, দরকার হলে এই বাড়িই বেচে দিব। ওগুলো তো রাগ করে বলেছে তোর বাবা, কাঁদিস না মা, ভালো আমার মেয়ে, তোর বর তোরই থাকবে। কথা সান্ত্বনা, আওয়াজ করে কাঁদল। মার্জিয়া হাত বাড়িয়ে দিল, বলল, নে চিমটি দে, যত খুশি দে, নে। কথা জোরে চিমটি বসালো মার্জিয়ার হাতে। তারপর দৌড়ে চলে যেতেই সুমন ধরলো কথাকে, বলল, আরে কেঁদো না কথা, বাবা তো সব রেগে বলেছে। মার্জিয়া মাথায় হাত দিয়ে সোফায় বসলো। কথা হাত ছাড়িয়ে নিতে চাইলে হাত ছাড়াতে পারল না। সুমন তার মাথায় বুলালো, পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এত সুন্দর বইয়ের দিকে ওই ছোট লোক তাকায় না কেন ভালো করে? পিঠে বিশ্রীভাবে বিচরণ টের পেল কথা। দূরে ছিটকে এলো কথা, দাঁতে দাঁত চেপে গড়জালো। মার্জিয়া উঠে এলো, বলল, কি হয়েছে, কি হয়েছে মা? চল সুমন, ওর সামনে উল্টোপাল্টা কথা বলিও না তো, সজীবকে নিয়ে চল মা। কথা তীক্ষ্ণ চোখে তাকালো সুমনের দিকে। আবার বর এত অসভ্য কেন? তার বর নিজের বউয়ের দিকেই ভালোভাবে তাকায় না, আরে নিজের শালিকার দিকে কেমন করে তাকায়? মায়ের মাথার কাছে চেয়ার টেনে বসলো সজীব। নার্স এসে ইঞ্জেকশন পুশ করে গেল সাজিয়া বেগমকে। সাজিয়া বেগম ছেলেকে দেখে বললেন, চুল না কাটা অবধি আমার কাছে না আসতে বলেছি না? রবীন্দ্রনাথ সাজতে ইচ্ছে হচ্ছে তোর? আজ কেটে ফেলবো আম্মা। মুখের দাড়িগুলো ছোট ছোট করে নিবি। তোর না বউ আছে, সুন্দর করে থাক, গোছগাছ থাকতে পারিস না? কেন এমন হয়ে গেলি রে? কেমন ছিলাম মা? গোছগাছ ফিটফাট হাসি খুশি সজীব আবারও ফিরে আসুক আমার কোলে, যে কথা বলার আগেই হাসতো। এমন কেন হয়ে আছিস কোকা? এই অভাব অনটন একদিন গুছিয়ে যাবে তোর চাকরি হয়ে গেলে। যা হারিয়েছিস তা কি আর ফিরে পাবি? তাহলে এখন যা আছে তা কেন আঁকড়ে ধরছিস না? মেয়েটাকে বউ করলি পর্যন্ত একদিন আমার সাথে দেখা করাতে পারলি না? আমারও যে ছেলের বউ দেখতে ইচ্ছে করে। তোমার অপারেশন আগামী মাসে মা, আগামী মাসেই আমরা বাসায় উঠবো। বাসায় যেতে ইচ্ছে করে না তুমি ছাড়া। আমরা তো বাসায় যাব, কিন্তু তোর বউ, তোর শ্বশুর কি তোর বউকে আমাদের ওই ছোট্ট বাসায় রাখবে? তোকে ছাড়বে? কালো আঙ্গুর পছন্দ করো তাই এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। দাঁড়াও আমি ধুয়ে দিচ্ছি। বোতলের পানি দিয়ে ধুয়ে দিল আঙ্গুর। মায়ের কাছে দিতেই চোখ নিচে নামিয়ে ফেলল। কথা ঘুরাবি না সজীব, আমি তোর মা হই, কথাকে নিয়ে আসবি না কাল, নইলে দেখতে আসবি না আর আমাকে। গ্রামের বাড়ি ফিরবো মা, তুমি আর আমি। আমি যাব না ওখানে, তুইও যাবি না। তুই যাবি না সজীব। কেন মা? তোর বউ এখানে সজীব, তোর বউ, বিয়ে করা বউ। কলেমার সাক্ষী রেখে বিয়ে করেছিস তাকে, এক সুতোয় বাধা পড়েছিস। বিয়ে পবিত্র বন্ধন, এই বন্ধনকে অসম্মান করলে পস্তাবি তুই সজীব। কথার প্রতি একটু যত্নশীল হওয়া পা। তোমার অপারেশন হয়ে যাক আম্মা, আমরা এসব নিয়ে পরে কথা বলবো। সজীব চলে যাওয়ার আগে সাজিয়া বেগম ছেলের কপালে চুমু আঁকলেন, জড়িয়ে ধরে রাখলেন অনেকক্ষণ। সজীব চলে গেল। আসি আম্মা, নার্সদের কথা মতো চলবে, ঠিক মতো ওষুধ খাবে, কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবে। কথাকে নিয়ে আসবি কাল। সজীব কিছুই বলল না। স্কুল থেকে বের হওয়ার সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দৌড়ে এলো কথার কাছে। সবাই কথার পা ধরে লাফাতে লাফাতে মুখ দিয়ে আ ও শব্দ করলো। কথা তাদের ভাষা বুঝে হাসলো, ইশারায় বলল, ক্লাসে যেতে, সে কাল আবার আসবে। বাচ্চাগুলো ইশারায় বিদায় জানালো কথাকে। ড্রাইভার আকমল কথাকে দেখলো। তারও কথার সমবয়সী একটা মেয়ে আছে। এই মেয়েটাকে দেখলে বোঝার সাধ্য নেই এই মেয়ে কথা বলতে জানে না। গাড়িতে উঠে বসলো কথা। ড্রাইভার গাড়ি ছাড়লো। শপিং কমপ্লেক্সের পাশে বন্ধুদের সাথে সজীবকে দেখা গেল। চুল কেটেছে, গায়ে অন্য একটি সাদা শার্ট, হাতে কাগজপত্র। কথা ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। ড্রাইভার গাড়ি থামালো। গাড়ির কাজ নামালো কথা। সজীবের চোখ সোজা এলো গাড়ির কাছে। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল সজীব। বন্ধুদের নিয়ে উল্টো পথে হেঁটে চলে গেল। কথার মন খারাপ হলো। এখন বেলা 2টা। লোকটা কি বাড়ি ফিরবে না, খাবে না? আবার চলে এলো সজীব। রিক্সা ডেকে উঠে পড়লো রিক্সায়। রিক্সা চলতে লাগলো আপন গতিতে। কথা ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলল। রিক্সার পিছু পিছু গাড়ি এসে থামলো।
শেখ বাড়ির গেটের কাছে। রিকশা থেকে নেমে ভাড়া মেটালো সজীব। দারোয়ান গেট খুললো গাড়ি ঢোকার জন্য। সজীবকে গাড়ি পেছন পেছন ঢুকতে দেখে বলল, ম্যাডাম, গাড়ি করে আপনি রিকশায় কেন স্যার? সজীব কোনো উত্তর দিল না। এসব আজব প্রশ্ন করে কেন মানুষজন? গাড়ি থেকে কথা বাড়িতে ঢুকলো। তার পেছন পেছন সজীব। মোতালেব শেখ দেখে খুশি হলেন। সজীব কথা কি স্কুল থেকে নিয়ে এসেছে? মুখে হাসি ফুটল মোতালেব শেখের। মাঝে মাঝে প্রচণ্ড ঘাটতেরা মনে হয় সজীবকে, এই জন্যই বিরক্ত লাগে। কিন্তু ছেলেটা মন্দ না। দুপুরে খাওয়ার টেবিলে চুপচাপ খাচ্ছে সজীব। সুমন মোতালেব শেখের পাশে এসে বসলো। সজীবকে চুপচাপ খেতে দেখে গা জ্বলল। চরম বিরক্ত লাগে এই ছেলেকে। কলি এসে খাবার বেড়ে দিল সুমনকে। এদের এত ঢং দেখলে গা জ্বলে সজীবের। কথা এসে দূর থেকে আর চোখে দেখল সজীবের খাওয়া। সামনে যাওয়ার সাহসও করে উঠতে পারে না, অথচ তার বরকে এটা ওটা জিজ্ঞেস করে করে খাওয়ায়। বরটা ভালো না। মার্জিয়া গিয়ে সজীবের পাতে ভাত তুলে দিল। এত কম খেতে নেই সজীব। সজীব হাঁ হুঁ কিছুই বলল না। মার্জিয়া ডাক দিল কথাকে। কথা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটার কি লাগছে দেখ, সব কিছু বলে বলে করাতে হয়। কথা দৌড়ে এলো। মার্জিয়া চলে গেল। চামচ হাতে নিয়ে এটা ওটা তুলে দিতে গিয়ে আটকে গেল কথা। সজীব হাত দিয়ে রাখলো। কথা আর দিল না। তেরা লোক। মোতালেব শেখ আর চোখে দেখলেন কাণ্ড। বেয়াদব ছেলে আমার মেয়ের সাথে কথা বলে না। কলি বলল, কথা, তোর ভাইয়ের জন্য পায়েস রেখেছি, ওটা নিয়ে আয় তো। কথা গেল না। মার্জিয়া পায়েসের বাটি এনে টেবিলে রেখে বলল, সজীব, তোমাকে একটু পায়েস দেই। এই ছেলের এত বাছা কেন? পায়েসও মানুষ খায় না? এগুলা খেতে জানতে হয় আম্মা। সবাই খেতে জানে না, জানলেও হজম করতে পারে না। কথার রাগ লাগলো। সজীব খেয়ে সোজা উপরে উঠতে লাগলো। কলি বোকা বনে গেল। এই ছেলের রাগ ঘৃণা বলতে কিছুই নেই। কিভাবে এড়িয়ে যায়? কথা কলির হাতে জোরে চিমটি মারলো। দৌড়ে সজীবের পিছু পিছু চলে গেল। কলি হাত ডলতে ডলতে চিল্লিয়ে পুরো ঘর মাথায় তুলল। মোতালেব শেখ বলল, বড় বোনের মতো থাকো কলি। সবসময় ওকে ওর বরকে খোঁচা দিয়ে কথা বলবে না। বুঝনি? কথা বলতে জানলে আল্লাহ জানতো কি করতো। বেয়াদব। ভালো হয়েছে কথা বলতে জানে না, অন্তত খারাপ কথা বলতে হচ্ছে না ওকে। কুলের আগে দুঃখে কেঁদে দিল। সজীবের পিছু পিছু ঘরে ঢুকে গেল কথা। দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে নিজে নিজে আওয়াজ করে হাসলো। চিমটিটা জোরে দিয়েছে, ভালো হয়েছে একদম। তার বরকে পচায়। সজীব পিছু ফিরে চোখ বন্ধ করে হাসতে দেখলো কথাকে। আশ্চর্য, কথা হাসতে হাসতে বিছানায় ঢলে পড়ল। হাসার কারণে চোখে জল চলে এলো। সজীবকে কৌতূহল নিয়ে তাকাতে দেখে হাসি থেমে গেল কথার। হাসি থামিয়ে গালে আঙ্গুল দিল কথা। তাকিয়ে রইল সজীবের দিকে। চোখ সরিয়ে পকেটে হাত দিল সজীব। ফোনে মেসেজ লিখলো হেঁটে হেঁটে। টুংটাং আওয়াজ করে মেসেজ এলো কথার ফোনে। মায়ের কাছে নিয়ে যাব, রেডি হয়ে থাকতে হবে। সম্বোধনহীন এই মেসেজটা কথা কয়বার পড়লো হিসাব নেই। তাকে কি বলে সম্বোধন করবে? তুমি নাকি আপনি? কোনটাতে বেশি ভালো লাগবে? তুমিতে বেশি ভালো লাগবে? কথা মেসেজ পাঠালো। বুঝলাম না। মায়ের কাছে নিয়ে যাব রাতে, আবার নিয়ে আসবো। মা দেখতে চেয়েছে। কাকে? আর মেসেজ এলো না। কথা রেগে তাকালো সজীবের দিকে। অসভ্য লোক মুখে বললে কি হয়? কথা কথা বলতে জানে না, কিন্তু শুনতে পায়। বুঝে না কেন এই লোক। কিন্তু কথা খুশি হলো ভীষণ। তাকে সাথে করে নিয়ে যাবে সজীব। রিকশা এক পাশে বসবে। চুপি চুপি কথা হাতটা শক্ত করে ধরে নেবে। কাঁধে মাথা রাখবে, চোখে চোখ রাখবে। কিন্তু তা হলো না। সজীব গেল যে গেল, আর এলো না। হালকা গোলাপি রঙের শাড়ি পরলো কথা। মার্জিয়াকে ধরে আনলো শাড়ি পরিয়ে দেবার জন্য। মার্জিয়া মেয়েকে শাড়ি পরিয়ে দিয়ে চেয়ে রইলেন অনেকক্ষণ। কপালে চুমু দিয়ে বলল, তোকে কত মিষ্টি লাগছে মা। কথার ঠোঁট থেকে হাসি সরল না। যদি এমনটা বরটা বলতো, কিন্তু এ তো অসম্ভব। অমন দামি কথা কখনো বলবে সজীব? তার চোখের কথা তো সুন্দর না। মার্জিয়া মেয়েকে হাতে চুড়ি পরালেন, বললেন, তোর বর যখন থাকে তখন তো শাড়ি পরতে পারিস, কত সুন্দর দেখায়। আমি মা হয়ে তোকে ওসব বলতাম? কথা হাসলো, লজ্জা পেল, কিন্তু সজীব এলো না। কথার মন খারাপ হলো, কান্না পেল। বাড়ির ড্রাইভার রাত 8টার দিকে এসে বলল, ছোট ম্যাডামকে হসপিটালে দিয়ে আসতে বলেছেন জামাই। কথা আবার দৌড়ে উপরে উঠল। তাড়াহুড়ো করে আবার শাড়ি পরল। অভিমানে ভারী হলো বুক। রিক্সা করে যেতে চেয়েছিল সে। লোকটা এমন কেন? খালি কষ্ট দেয়, মন খারাপ করে দেয়, কান্না করায়। গাড়িতে বসে চোখের জল ফেললো কথা। সজীব হসপিটালের সামনে দাঁড়ানো। কথা গাড়ি থেকে নামার সাথে সাথে সামনে এলো।
কথা মাথা তুলে তাকালো না। মুখের কি অবস্থা করেছে কে জানে, শুধু কান্না পাই কেন। সজীব তার আগে আগে হাঁটলো, কথা পেছনে। হাতটা ধরলে কি হয়, হাত ধরে কি হাঁটা যায় না, বই তো। সজীব পিছু ফিরে ফিরে দেখলো কথাকে, কথা পিছু পিছু হাঁটলো। শাড়ি পরেছে তাও ভালো করে দেখলো না। এই হৃদয়হীন লোকটার হৃদয়টা কোথায়? চুরি করার জন্য তো তার ঠিকানাটা জানা দরকার। কোথায় গেলে সে হৃদয়ের ঠিকানা পাবে সে? সাজিয়া বেগমের চোখ জোড়ালো কথাকে দেখে, জিজ্ঞেস করে বসলো, কেমন আছো মা? কথাকে কথা বলতে না দেখে জিভে কামড় বসালেন। তিনি ভুলে গিয়েছেন কথা বলতে পারে না। মিষ্টি করে হাসলো কথা, পা ছুঁয়ে সালাম করলো। সজীব বের হয়ে গেল মায়ের ইশারায়। সাজিয়া বেগম কথার মুখে ছুঁয়ে বলল, অনেক মিষ্টি বৌমা আমার। বর কথা বলে? কথার মন খারাপ হয়ে যায়, সে মাথা নাড়িয়ে না বলে। সাজিয়া বেগম হাসে, বর একটু না, একটু বেশি খারাপ, আবার একটু বেশি ভালো। ছলছলে চোখ দুটো লুকোতে চাইল সাজিয়ার কাছ থেকে। গলার চেইনটা খুলে কথার গলায় পরিয়ে দিল সাজিয়া। বলল, আমার ছেলে তো তোমাকে কিছুই দেয়নি, আমি দিলাম। আজ দেয়নি, কাল নিশ্চয়ই দেবে। সেদিন আমাকে এটি ফেরত দিও, আমার বৌমা চিহ্ন দিলাম। এটা তোমার শ্বশুর আমাকে দিয়েছিল, তখনকার অনেক ভারী দেখেছ। সজীব কোনো মতেই সেটা আমাকে বেচতে দেয়নি। এত অভাব অনটন গেল, সে তারপরও সেটা বেচার নামও নেয়নি। বলে এটা নাকি তার বাবা স্মৃতি। কথার কত কথা বলতে ইচ্ছে হলো, কিন্তু বলতে পারলো না। কত আলাপ করতে ইচ্ছে হলো। এক পক্ষ যখন নীরব শ্রোতা হয়, তখন অপর পক্ষ কথা বলে সুবিধা পায় না। মন খারাপে চেয়ে গেল মুখখানি। সাজিয়া বুকে জড়ালেন কথাকে। কথার গাল পেয়ে দুফোঁটা জল গড়ালো। সজীব তখনই কেবিনে ঢুকে এলো। মায়ের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, আম্মা, আপা কল দিয়েছে, কি বলতে চায় শোনো। ও আমার বড় মেয়ে সায়মা, বিয়ে দিয়ে দিয়েছে অনেক আগেই। একটা বাচ্চাও আছে 6 বছরের। কথা বলো মা। সাজিয়া ফোন কানে দিয়ে কথা বললেন মেয়ের সাথে। সজীবের বউ এসেছে বললে আবদার করলো, আমার সাথে কথা বলতে বলো মা, ওকে দাও, আমি কথা বলবো ভাইয়ের বউয়ের সাথে। কথা শুনলো সেই কথা। সাজিয়া বেগম হেসে বলল, বলিস পরে, এখন তোর ভাইয়ের ফোনে ব্যালেন্স নেই বুঝলি। আমার আছে, দাঁড়াও কল দেই। ফোন নিয়ে নিল সজীব, বাইরে চলে গেল। কথা মাথা নামিয়ে বসে রইল। সাজিয়া বেগম তার মুখ আগলে ধরল, বলল, কথা বলতে পারে না, এটা লজ্জার কিছু নয়, এটা তোমার দুর্বলতা নয়। কথা বলতে না জানলেও তুমি কি সজীবের কথা বলতে না তোমার বাবাকে? ঘন ঘন মাথা নাড়ল কথা। সাজিয়া বেগম হাসলো, বলল, তোমার বর তোমার সাথে কি একবারও কথা বলেনি? কথা ইশারায় মোবাইলটা দেখিয়ে বোঝালো, বলে মেসেজে, কিন্তু মুখে বলে না। সাজিয়া বেগম হেসে ফেলল, বলবে, আমি বলবো বলার জন্য। তোমার বর ভালো তো? আমি জানি তো বর ভালো, শুধু আমার সামনে এলেই খারাপ হয়ে যায়। 2 দিন পর ইজেল থেকে ক্যানভাস নিয়ে দেয়ালে টাঙ্গালো কথা। সাদা কালো সজীবের ছবি। হাসি মুখে ছবি আঁকতে পারলো না কথা, লোকটাকে কখনো হাসতে দেখিনি বলে। কেমন গম্ভীর ভাবমূর্তি। ছবিটা দেখে হাসলো কথা। ঘরে ঠেলে ঘর ঢুকে পড়া ব্যক্তিকে দেখলো না, দেখার কি আছে, ছবিটাকে দেখুক বরঞ্চ। তার পাশে এসে দাঁড়ালো লোকটি। কথা অবাক, লোকটা এত কাছে এসে কখনো দাঁড়ায় না। পাশ ফিরে তাকাতেই চমকে গেল কথা। সুমন? চেহারা কুচকে ফেলল কথা। সুমন হাসলো তার সাথে। এক হাতে কথার গাল গলিয়ে কানের পাশে হাত রেখে বলল, বরের জন্য অপেক্ষা করছিলে? হাতটা ছুঁড়ে ফেলল কথা। ঘর থেকে বের হওয়ার ইশারা করলো। চিৎকার করলেও সে আওয়াজ ঘরের বাইরে যায় না, গলা ধরে যায়। সুমন হেসে বলল, এরকম করছো কেন? আমি কি কিছু করেছি? এখনো তো কিছুই করলাম না। কথা ঘর থেকে বের হয়ে যেতে গেল। সুমন আটকালো, দরজা বন্ধ করেছি আমি। পালাতে চাইছো কেন? কথা বলতে এসেছি তোমার সাথে, বসো কথা বলি। তোমার বর তো তোমার সাথে কথা বলে না, আমি বলি আসো। দরজার খিল খুলল কথা। সুমনকে টেনে বের করলো দরজার বাইরে। সুমনের জুতো দরজার কাছে। আঙ্গুল দেখিয়ে শাসালো কথা, বাবাকে বলে দেব আমি। হাসলো সুমন। তার পেছনে এসে দাঁড়ালো সজীব। ফোন থেকে মাথা তুলতেই রুমের বাইরে দেখলো সুমনকে, খালি পায়ে। জুতো জোড়া পরতে পরতে সুমন বলল, তোমার বর বোধ হয়ে আজ আসবে না, আর কিছুক্ষণ থাকতে পারতাম। কথা তাকালো সজীবের দিকে। গাল বেয়ে টুপটাপ জল পড়ল। সজীব নিঃশব্দে এলো, আবারও নিঃশব্দে চলে গেল। একদম বাড়ি থেকে। সুমনও চলে গেল। কথা দৌড়ে গেল মায়ের কাছে। মাকে আঁচড় কাটতে কাটতে কাঁদতে লাগলো। মার্জিয়া কিছু বুঝতে পারল না।